আপনারা কি কখনো এমন কোনো নাচ দেখেছেন যেখানে মুখোশ পরে পৌরাণিক কাহিনী আর প্রকৃতির গল্প জীবন্ত হয়ে ওঠে? আজ আমি আপনাদের নিয়ে যাব ভারতের এক অনন্য লোকসংস্কৃতির জগতে, যার নাম ছৌ নাচ। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর ওড়িশার মাটিতে গড়ে ওঠা এই নাচ শুধু বিনোদনের জন্য নয়, এর মধ্যে লুকিয়ে আছে সংস্কৃতির গভীর শিকড় আর মানুষের জীবনযাত্রার ছাপ। চলুন একসঙ্গে এই নাচের গল্পটা আবিষ্কার করি। আজকের এই ভিডিওতে আমরা জানব ছৌ নাচের ইতিহাস, এর নান্দনিক বৈশিষ্ট্য আর এর আড়ালে লুকিয়ে থাকা সংস্কৃতির গভীর তাৎপর্য। আসুন আমাদের যাত্রা শুরু করি এই ঐতিহ্যের রঙিন জগতে। একটি সংস্কৃতির প্রথম এবং প্রধান পরীক্ষা হল স্বপ্ন এবং রঙে জীবনকে আবিষ্ট করা। সাহিত্য ও শিল্পকলার মাধ্যমে রাষ্ট্রের মর্যাদা প্রকাশ পায়। ছৌ নৃত্য হল একটি শৈল্পিক ঐক্য যা যত্নের সাথে সংরক্ষিত এবং বিকশিত হয়েছে। ছাউ হল বাংলা, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা রাজ্য সহ পূর্ব ভারতের বেশ কয়েকটি নৃত্যনাট্যের নাম। ঝাড়খণ্ড হয়তো তার প্রারম্ভিক পর্যায়ে অতিক্রম করেছে এবং যৌবনের গঠনমূলক বছরগুলিতে পা দিয়েছে। ঝাড়খণ্ড হল পাহাড়, টিলা এবং নদীগুলির মধ্যে আবদ্ধ একটি ভূমি। এটি পাহাড় এবং টিলা দ্বারা বেষ্টিত সিংভূম, তার মধ্যে একটি প্রদেশ এখন, যা একটি জেলা, যেটি শুধুই কোলা বা 16টি শিল্পকর্ম নিয়ে গর্ব করে, যার উৎপত্তি এখন সরাইকেলা হিসাবে দাঁড়িয়েছে। ঘন জঙ্গল আচ্ছাদিত স্থানটি প্রথমে সালেঘুতু নামে পরিচিত ছিল। প্রাথমিক নথিভুক্ত অধ্যায়গুলির মধ্যে এখানে একটি এস্টেট স্থাপন করেছিলেন বুধা বিক্রম সিং, যিনি 1645 সালে পোড়াহাট থেকে এসেছিলেন। 3 কিংবদন্তি নৃত্য গুরু উপেন্দ্র বিশওয়াল, বনবালী দাস এবং রাজেন্দ্র পট্টনায়ক সারাইকেলার রাজদরবারে ছাউ ঐতিহ্যের সূচনা করেছিলেন। পরে বনবালী দাস ময়ূরভঞ্জে স্থানান্তরিত হন এবং ছৌ এর নিজস্ব রূপ শুরু করেন, যা পরে ছৌ নৃত্যের ময়ূরভঞ্জ শৈলী নামে পরিচিত হয়। গুরু উপেন্দ্র বিশওয়াল যখন সরাইকেলায় তার ছৌ শৈলীর প্রচার চালিয়ে যান, তখন গুরু রাজেন্দ্র পট্টনায়ক ইছা গড়ে চলে যান, যেখানে ছৌ অভিব্যক্তির আরেকটি স্কুল গড়ে ওঠে। এটি মানভূম বা পুরুলিয়া শৈলী নামে পরিচিত হয়েছিল। যদিও প্রতিটি শৈলী বা শৈলী গল্পের বর্ণনার অপরিহার্য উপাদান হিসাবে মুখের এবং শারীরিক অভিব্যক্তি, বিট বা তালাশ এবং লাইসের সাথে মিলিত নড়াচড়ার সাথে নিরন্তর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিকাশ লাভ করেছিল, তবে ছৌ শিক্ষার 3টি স্কুল, যা শুধুই কোলা ভূমিতে উদ্ভূত হয়েছিল, তার মধ্যে ব্যাপকভাবে গতি এবং স্বীকৃতি পেয়েছে 1910 থেকে 1920 সময়কাল। ছৌ নৃত্য নিয়ে বিতর্কের শেষ নেই। প্রথমেই বলি নামকরণ নিয়ে। রাজেশ্বর মিত্রের মতে তিব্বতী সংস্কৃতির ছাম নৃত্য থেকে ছৌ নাচের উদ্ভব ঘটেছে। ডক্টর সুকুমার সেনের মতে সৌভিক বা মুখোশ থেকে নাচটির নামকরণ ছৌ হয়েছে। কুডমালি ভাষায় ছুয়া বা ছেলে থেকে এই নাচের নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন, কারণ ছৌ প্রধানত ছেলেদের নাচ। ডক্টর সুধীর করণের মতে ছুয়ো শব্দের অর্থ ছলনা ও সম। কোনো আধুনিক গবেষক মনে করেন ছৌ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ছায়া থেকে। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমায় প্রচলিত ছৌ নাচের ধারাটি পুরুলিয়া ছৌ নামে পরিচিত। এই ধারার স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে। পুরুলিয়া ছৌয়ের সৌন্দর্য ও পারিপাট্য এটিকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। পুরুলিয়া ছৌ নৃত্য সূর্য উৎসবের সময় পালিত হয়। মুখোশ পুরুলিয়া এবং সেরাইকেল্লা শৈলীতে ছৌ নৃত্যের একটি অবিচ্ছেদ্য অংশ। উত্তর ওড়িশায় প্রাপ্ত ছৌ নাচের সময় মুখোশ ব্যবহার করা হয় না। ছৌ নাচের 2টি শৈলী যা মুখোশ ব্যবহার করে, এর মধ্যে নৃত্য
এবং মার্শাল অনুশীলন উভয়ের ফর্মগুলিকে মিশ্রিত করে, যাকে ঠাট্টা যুদ্ধের কৌশল হিসাবে পরিবেশন করা হয়। এছাড়াও পশু পাখি এবং গ্রামের গৃহিণীদের কাজের উপর ভিত্তি করে চলাফেরা। ছৌ নৃত্যের এই রূপের কোনো আচার বা আনুষ্ঠানিক অর্থ নেই। এটি সম্প্রদায়ের উদযাপন এবং বিনোদনের একটি রূপ। নৃত্যটি পুরুষ নৃত্যশিল্পীরা রাতে একটি খোলা জায়গায় পরিবেশন করে, যাকে আখাড়া বা আসর বলা হয়। ছৌ নৃত্যের পূর্বসূরি শুধুমাত্র পাইকা এবং নাটুয়া ছিল না, নাচনি নৃত্য ছৌকে এর বর্তমান পরিচয় দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ছৌ নৃত্য প্রায় একচেটিয়াভাবে নাচনি নৃত্য থেকে মহিলাদের গতি ও গতিবিধি ধার করে। ছাউয়ের নারী নৃত্য উপাদানগুলি নাট্যশাস্ত্র থেকে লাস্যভাবের দিকগুলিকে প্রবর্তন করেছে, যা নৃত্যের ফর্মে কমনীয়তা, কামুকতা এবং সৌন্দর্য নিয়ে এসেছে। যেখানে পুরুষ নৃত্যে শিবের তাণ্ডব নৃত্যের অনুকরণ দেখতে পাওয়া যায়, যেখানে তাণ্ডব ও লাস্যের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। আচ্ছা, আপনারা কে কে পুরুলিয়ার মুখোশ গ্রামে গেছেন কমেন্ট করে জানান। মুখোশ গ্রামের ওপরে আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব, একবার দেখে নিতে পারেন। ফিরে আসি আজকের প্রসঙ্গে। 1995 সালে নতুন দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পশ্চিমবঙ্গ রাজ্যের ট্যাবলোর থিমই ছিল ছৌ নাচ। ছৌ মূলত উৎসব নৃত্য। পুরুলিয়ার ছৌ নাচে বান্দোয়ান ও বাঘমুন্ডির দুটি পৃথক ধারা লক্ষ্য করা যায়। ছৌ শিল্পীরা সারা চৈত্র মাস ধরে অনুশীলন করে থাকেন। চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু করে সারা বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে অনুষ্ঠিত রোহিণ উৎসব পর্যন্ত ছৌ নাচ নাচা হয়ে থাকে। পুরুলিয়া জেলায় শিবের গাজন উপলক্ষে ছৌ নাচের আসর বসে। পুরুলিয়ার ছৌ নাচ ইউনেস্কোর নৃত্যের বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। ছৌ নাচ বিষয়গতভাবে মহাকাব্যিক। এই নাচে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন উপাখ্যান অভিনয় করে দেখানো হয়। কখনো কখনো অন্যান্য পৌরাণিক কাহিনীও অভিনীত হয়। ছৌ নাচের মূল রস হল বীর ও রুদ্র। নাচের শেষে দুষ্টের দমন ও ধর্মের জয় দেখানো হয়। গ্রামাঞ্চলে এই নাচের আসর কোনো মঞ্চে হয় না, খোলা মাঠেই আসর বসে, লোকজন চারিদিকে জড়ো হয়ে নাচ দেখে। তবে শহরাঞ্চলে সাধারণত মঞ্চেই ছৌ নাচ দেখানো হয়। নাচের শুরু হয় ঢাকের বাদ্যের সঙ্গে। এরপর একজন গায়ক গণেশের বন্দনা করেন। গান শেষ হলে বাদ্যকারেরা বাজনা বাজাতে বাজাতে নাচের পরিবেশ সৃষ্টি করেন। প্রথমে গণেশের বেশধারী নর্তক নাচ শুরু করেন। তারপর অন্যান্য দেবতা, অসুর, পশু ও পাখি বেশধারী নর্তকেরা নাচের আসরে প্রবেশ করেন। প্রতিটি দৃশ্যের শুরুতে ঝুমুর গানের মাধ্যমে পালার বিষয়বস্তু বুঝিয়ে দেওয়া হয়। ছৌ নাচে মুখে মুখোশ থাকার ফলে মুখের অভিব্যক্তি প্রতিফলিত হয় না বলে শিল্পী অঙ্গ প্রত্যঙ্গের কম্পন ও সংকোচন প্রসারণের মধ্য দিয়ে চরিত্রের অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। ডক্টর আশুতোষ ভট্টাচার্য ছৌ নাচের অঙ্গ সঞ্চালনকে মস্তক সঞ্চালন, স্কন্ধ সঞ্চালন, বক্ষ সঞ্চালন, উল্লম্ফন এবং পদক্ষেপ এই 5 ভাগে বিভক্ত করেছেন। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার চড়িদা গ্রামের 40টি সূত্রধর পরিবার এবং জয়পুর থানার ডুমুরডি গ্রামের 5টি পরিবার ছৌ নাচের মুখোশ তৈরি করেন। এছাড়া পুরুলিয়া মফস্বল থানার গেঙ্গারা, ডিমডিহা ও কালিদাসডিহি গ্রামে, পুঞ্চা থানার জামবাদ গ্রামে এবং কেন্দা থানার কোনাপাড়া গ্রামেও এই মুখোশ তৈরি হয়ে থাকে। মুখোশ তৈরির জন্য প্রথমে নদীর দোআঁশ মাটি দিয়ে একটি কাঠের ওপর ছাঁচ তৈরি করে 15 থেকে 20 মিনিট রৌদ্রে শুকিয়ে ছাঁচের নাক, মুখ, চোখ বানানো হয়। মুখোশের নাক, মুখ, চোখ, কান পালিশ করে রৌদ্রে রেখে দেওয়া হয়। 2 দিন পরে মুখোশের অবয়ব এবং মাটির ছাঁচটি পৃথক করা হয়। এরপর মুখোশের কিনারার কাগজ ও কাপড় কেটে ভেতরের দিকে মুড়ে
মুখোশটিকে 2-2.5 ঘন্টা উল্টো করে রৌদ্রে শুকিয়ে নিতে হয়। এরপর তেঁতুলের বীজ সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সারা রাত ভিজিয়ে আঠা তৈরি করে তার সাথে খড়িমাটি মিশিয়ে মুখোশের ওপর বারবার লাগিয়ে মুখোশের রং সাদা করা হয়। এরপর বিভিন্ন মূর্তিতে পৃথক পৃথক রং লাগিয়ে মুখোশের বিভিন্ন অংশ এঁকে সবশেষে চোখের মণি এঁকে রঙের কাজ শেষ করা হয়। এরপর মুখোশের কাঠামোর কাজ শুরু করা হয়। প্রথমে তার দিয়ে বাইরের কাঠামো তৈরি করে পুঁতি, মালা, কানপাশা, কলগা, পালক প্রভৃতি লাগিয়ে কাঠামোর সাজসজ্জা সম্পন্ন করা হয়। মুখোশ তৈরি হয়ে গেলে লোহার রড গরম করে চোখের ফুটো তৈরি করা হয় এবং কানের পাশে 2টি ফুটো করে তাতে দড়ি বেঁধে দেওয়া হয়, যার সাহায্যে নর্তক মুখোশটি মুখের সাথে বেঁধে নিতে পারেন। ছৌ নাচের মতো আমাদের ঐতিহ্যবাহী শিল্প আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকছেন, এটাই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমাদের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি যেন আরও অনেক মানুষের কাছে পৌঁছায়। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, যেন আমাদের সংস্কৃতি আরও মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। আপনারা আমার সঙ্গে থাকুন, কারণ আগামী দিনগুলিতে আমি আরও দারুণ বিষয়বস্তু নিয়ে আসছি।